তাহলে কি এটা কি বাবা? লাশটা তো জ্যান্ত হয়ে সিটের মাঝে উঠে বসে আছে। বটতলা, পলাশপুর, এখন হিজলতলি গ্রাম। পরপর 3টি বাজারে ঘুরে এলাম, কিন্তু একটা যাত্রীও নসিবে জুটল না। অন্যদিকে আজ মায়ের জন্য ওষুধ নিতে হবে, সে টাকাটাও জোগাড় হয়নি। কি যে করব কিছু ভেবে পাচ্ছি না। ব্যাস, এইটাই হওয়ার বাকি ছিল। আকাশ যেভাবে গর্জে উঠছে তাতে তো মনে হচ্ছে 1,001 পয়সাও কামাতে পারবো না। যাক, আল্লাহ ভরসা। যাই, সামনে হসপিটালের দিকে যাই, যেয়ে দেখি ওখানে কোনো যাত্রী পাই কিনা। পেলে মায়ের ওষুধের টাকাটি ব্যবস্থা করি, আর দেরি করবো না, বাড়ি চলে যাব। এ কি অবস্থা? আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াই নেই। এই জন্যই এই হসপিটাল এলাকাটা আমার পছন্দ নয়। যেই সন্ধ্যা নেমেছে, আশেপাশে থেকে সমস্ত গাড়ি ঘোড়ায় চলে গেছে। কি করবো এখন? এত রাতে বাসায় কিভাবে পৌঁছাবো? যাক বাবা, আকাশ যেভাবে গর্জে উঠছে তাতে তো মনে হচ্ছে জ্বর হবে। বিপদ মনে হয় আরো ঘনিয়ে আসছে। আশেপাশে তো কোনো গাড়িই দেখছি না। কিভাবে যে বাসায় পৌঁছাবো? ওই তো, ওই তো একটা অটো আসছে, দেখি যাবে কিনা। এই অটো। এ ভাই, তুমি কি মহেশখালী যাবে? হ্যাঁ চলুন, কোথায় যাবেন? আসলে ভাই, আমি তো যাব না। আমার ছোট্ট ভাইটা ভীষণ অসুস্থ ছিল, তাকে সকালের দিকে হসপিটালে নিয়ে আসি, আর এখানে চিকিৎসারত অবস্থায় মারা যায়। এখন এখন ওর ডেড বডিটা যে তোমাকে পৌঁছে দিতে হবে ভাই। এরে বাবা, না না না, আমি এই লাশ টাশ নিয়ে যেতে পারবো না। আমি ছোট্টবেলা থেকেই লাশকে অনেক ভয় পাই ভাই। আপনি আপনি অন্য কারো অটোতে দেখেন নিতে পারেন কিনা? না না ভাই, তুমি ভয় পেও না, একদম ভয় পেও না। আমার ছোট্ট ভাইটা ভীষণ ভালো মানুষ ছিল, ও তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আমার যে মায়ের ওষুধ নিতে হবে, আর এই এত রাতে আমি কি প্যাসেঞ্জার পাবো কি জানে। লাশটাকে পৌঁছিয়ে দিব। ভাই তো বলল সে অনেক ভালো মানুষ ছিল। যাই, আল্লাহ ভরসা করে লাশটাকে পৌঁছিয়ে দিই। হ্যাঁ দাদা, বলুন কোথায় নিয়ে যেতে হবে? আমি যাব। নিশ্চিন্তে ওর লাশটা নিয়ে বাসায় পৌঁছে দেও ভাই। আমি তোমার পিছন পিছনেই আমার মোটরসাইকেলটা নিয়ে চলে আসছি ভাই। এই গাড়িটা আবার কি হলো? গাড়ির ইঞ্জিন তো ঠিকই চালু আছে, তাহলে গাড়ির সামনের দিকে এগোচ্ছে না কেন? যাই, নিচে নেমে দেখি তো চাকার নিচে কিছু একটা পড়েছে কিনা।
না, চাকার নিচে তো তেমন কিছু নেই। তাহলে এ কি? এটা কি বাবা? লাশটা তো জ্যান্ত হয়ে সিটের মাঝে উঠে বসে আছে। এটা আমি কি দেখছি? আমার হাত পাও কিরকম যেন ঠান্ডা হয়ে আসছে। আমি মনে হচ্ছে জমে যাচ্ছি। যখনই আমি দৌড়ে পালাবো ভাবছি, তখনই লাশটা আমাকে ডেকে বলল, ভয় পেও না ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। ভাই, তুমি আমার একটা ছোট্ট সাহায্য করবে। তুমি আমার এই লাশটাকে থানার বড়বাবুর কাছে নিয়ে জমা দিয়ে এসো। আর আমি তোমাকে কিছু কথা বলছি, সে কথাগুলো তুমি বলে আসবা, তাহলেই হয়ে যাবে। এ ভাই, তুমি 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 কি বলছো? তোমাকে এই অবস্থা দেখার পর আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আর তোমার কি সাহায্য করবো ভাই, আমি বলো। তাহলে দাঁড়াও, তোমাকে বলছি। আমরা দু ভাই, মা বাবা আমাদের ভীষণ আদর করতো, কিন্তু আমার এই বড় ভাইটা ছোট্টবেলা থেকেই অনেক বেশি অহংকারী আর লোভী ছিল। সে চাইতো না আমার জীবনে কিছু একটা করি, সেজন্য আমাকে ভালোভাবে লেখাপড়াও করতে দেয়নি। সেজন্য মা বাবা তাকে পড়াশোনা করিয়েছে। আর বাবা মারা যাওয়ার সময় আমাদের সম্পত্তির বেশিরভাগ অংশটুকুই আমার নামে লিখে দিয়েছিল, কারণ আমি যে লেখাপড়া করতে পারিনি তার জন্য। আর এটা আমার ভাই সহ্য করতে পারেনি, সেজন্য আমাকে প্রায় প্রায়ই মারতে চেয়েছে। কয়েকদিন যাবৎ আমাকে মারার জন্য সে অনেক পরিকল্পনা করেছে। আজ সকালে খাবারের মাঝে বিষাক্ত পদার্থ মিশিয়ে আমাকে হিম করে ফেলে, আর হসপিটালে নিয়ে আসে নাটক করে। আর তাতেই আমার মৃত্যু হয়ে যায়। আর হসপিটালে টাকা দিয়ে সমস্ত ডাক্তারদের কিনে নেয়, আর আমার এই মৃত্যুটাকে সে আত্মহত্যা বলে চালিয়ে নেয়। এখন ভাই, তুমি থানার বড়বাবুকে আমার লাশটা দিয়ে আমার এই কথাগুলো বলবে। বড়বাবু খুব ভালো মানুষ, সে কোনো না কোনো এক ব্যবস্থা করে দিবে। আর আমি জানি বড়বাবু এর বিচারও করবে, কারণ বড়বাবু আমাকে ভীষণ পছন্দ করতেন, আমাকে ভালোবাসতেন। তুমি ভাই এই ছোট্ট উপকারটুকু আমার জন্য করো ভাই, না হলে আমার আত্মাতে কোনোদিন শান্তি পাবে না ভাই। ছেলেটির কথা বিশ্বাস করে আমি থানার দিকে চলতে শুরু করলাম। আর থানায় পৌঁছিয়ে বড়বাবুকে সব কথাগুলো শেয়ার করলাম, এবং বড়বাবু আমাকে আশ্বস্ত করলেন যে এর বিচার তিনি করবেন। পরক্ষণে আমি আমার অটো নিয়ে আমার বাড়ির পথে চলতে শুরু করলাম।